ভুতুর জন্মের পর অক্লেশে বদলে যায় পৃথিবী। চারিদিকের আলো হাওয়া সংস্পর্শে ফুটে ওঠে আশ্চর্য সব রং। চোখে যদিও দেখা যায় না কিছুই। সকালের রোদ্দুর এসে হাত বুলিয়ে যায় বিনয়ের চুলে, ডেকে তোলে ক্লান্ত ঘুম থেকে। ওঠো, সুদিন আসছে। ছুটি শেষের রাস্তায় বিকেলের হাওয়া উড়ে চলে নির্দিষ্ট দিকে। তারপর যেতে গিয়েও থমকে দাঁড়ায় একটু, ফিরে এসে মুখ চেনা হেসে বলে, এই তো, পিঠ সোজা করে হাঁটো, সুখবর পাবে। বাসে ট্রামে এত ভিড়, গিসগিসে মানুষজনের গা থেকে ভুরভুর করে বেরিয়ে আসে সুগন্ধি ঘাম। মায়াময় তাদের চোখ মুখ। পাশ খালি হলেই বিনয়কে ডেকে নেয় বসবার জন্যে। আজ খুব গরম, তাই না? আকাশের দিকে তাকিয়ে বলে কেউ। বৃষ্টি হবে। অফিসে দীনেশবাবু খুব কড়া লোক। ভ্রুর খাঁজে খাঁজে লুকিয়ে রাখেন ডিসিপ্লিন কথাটা। এমনকি তাঁকেও মনে হয় অমায়িক আর ক্ষমাশীল। সাহস বেড়ে যায় বিনয়ের। অনেক দিন পরে মনে হয় বেঁচে থাকার একটা মানে সে খুঁজে পাচ্ছে। একদিন বিকেলে চুপি চুপি এগিয়ে গিয়ে দীনেশের টেবিলের সামনে খালি চেয়ারটায় বসে বিনয় বলে, দীনেশদা, একটা কথা ছিল। বলো। অল্প আমতা আমতা করে লজ্জাটা কাটিয়ে নেয় বিনয়। বলে, দিন দুয়েক ছুটি নেব ভাবছি। ছুটি? এই সময়ে? বুকে চিবুক ঠেকিয়ে চশমার ফাঁক দিয়ে চোখ গলিয়ে দেয় দীনেশ। কার অসুখ? তোমার তো মাও নেই, বাবাও নেই। না না, অসুখ টসুখ নয়, লজ্জা পেয়ে বলে বিনয়। ইয়ে, কি এমনি, মানে রিনা পরশু একটি পুত্র সন্তান প্রসব করেছে, তাই ভাবলাম একটু। রিনাকে? চারিদিকের পরিবর্তন বিনয়ের লজ্জাকে সুন্দর করে তোলে। দীনেশকে ক্ষমাশীল ভাবতে গিয়ে নিজেও হয়ে ওঠে ক্ষমাশীল। এতদূর অজ্ঞতায় রাগ হয় না একটুও। হেসে বলে, রিনা মানে আপনাদের বৌমা? অ, তাই বলো। বিয়ের নেমন্তন্ন খেয়েছিলুম বটে, কার তো আর পড়ে দেখিনি। বলতে বলতেই ফাইলপত্রে মনোযোগী হয়ে ওঠে দীনেশ। একটা কাগজের মার্জিনে নোট লিখতে লিখতে বলে, করেছে মানে তো পাস্ট টেন্স, হয়ে গেছে। এত খুশি হয়ে যখন বলছো, নিশ্চয়ই ভালো আছে। ছুটিটা কি জন্যে? একটু আমোদ করতাম। ও, আমোদ? দীনেশ জের টানে। আমার ছেলেমেয়ের সংখ্যা 9টি, গত বছরেও হয়েছে একটি। আমোদ ব্যাপারটি কি হে, জানলে পাওনা ছুটিগুলো সব নিয়ে নেব। পাবো না? বুঝে দেখো, ছুটি পাওনা থাকলে নেবে বই কি। অল্প মুচড়ে পড়ে বিনয়। এবছরে একটাও ক্যাজুয়াল লিভ নেয়নি সে, সিকও হয়নি। প্রমোশন হলেও হতে পারে ভেবে প্রতিদিন অফিসে উপস্থিত থেকে কাজ করে যাচ্ছে মন দিয়ে, যাতে ভুলচুক না হয়, একটাও খুঁত চোখে না পড়ে দীনেশের। নিজের মাথাটা যে একটু বোকা, মনটাও ভুলো, এটা বুঝতে পেরে কিছুদিন থেকে সে চতুরও হয়েছে সামান্য। কষ্টের সংসার তার। রিনার নিপুণ হাত সারাক্ষণ গুছিয়ে চলে বলেই চলে যাচ্ছে কোনো রকমে। ঘরের সামনে ছোট্ট উঠোনে টবের মাটিতে সযত্নে লঙ্কা ফুটিয়েছে রিনা। বিকেলের শেষ দিকে প্রায় মুড়ি আনিয়ে খায় দীনেশ। মুড়ির সঙ্গে এক এক গরাসে এক একটা লঙ্কা খেয়ে যখন ঢেঁকুর চাপা দেয়, বড়ই পরিতৃপ্ত লাগে তাকে। ব্যাপারটা লক্ষ্য করে একদিন রিনার তৈরি 1 ঠোঙা লঙ্কা এনে উপহার দিয়েছিল দীনেশকে। খুশি হয়ে চিবিয়ে দীনেশ বলেছিল, খাসা হে, বোঝাই যায় যত্ন আছে। শুনে বেশ চনমনে বোধ করেছিল বিনয়। এই লোকটার হাতেই তো সব। এই লোকটা রেকমেন্ড করলেই ঘাড় গুঁজে মেনে নেবে অফিসাররা। সেদিন রাতে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত মাখতে মাখতে রিনাকে বলেছিল বিনয়, তোমার হাতের লঙ্কাও দেখি মিষ্টি হয়ে যায়। আহা! রিনার লজ্জাটা আধফোঁটা হয়ে থাকে। কি বলল গো, খুশি হয়েছে তো? এবছর দেবে তো? দেখি। ভাতের থালার সামনে ক্ষুধার্ত বিনয়ের মুখে উদাসীন ছায়া পড়ে। না দিলেও চলে যাবে।
আর একটু পোস্ত নাও, রিনা বলে। নিজেদের জন্যে কবে আর ভেবেছি। দীনেশের আজকের কথাবার্তার পর খটকা লাগে একটু, মনটা দমে যায়। তবু ভুতুর জন্ম একটা আলাদা ব্যাপার। পৃথিবীতে চন্দ্র সূর্যের অতর্কিত ব্যবহারে যার আচরণে তারতম্য ঘটে না এতটুকু। বন্যা কিংবা ভূমিকম্পে মানুষের মৃত্যুর খবর শুনে তাকিয়ে থাকে অযাচিত চোখে। স্ট্রাইকের দিনেও ৩ মাইল হেঁটে এসে সই করে হাজিরা খাতায়। নিজেকে আবিষ্কারের আনন্দে হঠাৎই ঠাসা বোধ করে সে। ভাবে, ছুটি তো অনেক, সবই প্রাপ্য, ২ দিন ডুব দিলে কে আর কি বলবে। সে তো বানিয়ে বলেনি কিছু, আমোদ কি তাও বোঝে না ঠিক ঠিক। তবে আমোদ করতে ইচ্ছে করছে, ইচ্ছেটাকে চিনতে পারছে, এই যা। ৮ মাইল লম্বা মালগাড়ির শেষ বগিটার মতো জীবন তার। এর আগে মাঝে মাঝে নিজেকে খুব ক্লান্ত আর দুঃখী মনে হলে একদিন নিজেকে এইভাবে গড়িয়ে দিত বিনয়। ভুতুর জন্ম একটু অন্যরকম করে দিল তাকে। সেদিন হাসপাতালে ঢুকবার আগে ১ ঠোঙা কমলালেবু কিনে নেয় বিনয়। মেটারনিটি ওয়ার্ডের বেডে রিনাকে খুঁজে নিয়ে বলে, তোমার জন্যে ২ বেলা ২টো করে খেও, ভিটামিন। রিনা লক্ষ্য করে খুব মন দিয়ে পাশে রাখা কটের ভিতর কাঁথা জড়ানো ছোট্ট মানুষটির দিকে তাকিয়ে আছে বিনয়। অন্য চেহারা। অফিস শেষের ক্লান্তি নেই, খাই খরচার ভাবনা নেই এতটুকু। বেলা শেষের দয়ালু রোদ আদর বুলিয়ে যাচ্ছে মুখে আর কপালে। বেডের উপর পা ছড়িয়ে বসে দেখতে দেখতে খুশিতে ডগমগ হয়ে ওঠে রিনা। লজ্জাও পায় অল্প, তবু বলে, ওভাবে তাকিয়ে আছো? দেখছি। বিনয় হাসে, বলে, বেটা ভূত, ঘুমোচ্ছে যেন সাড়া নেই। বাপের স্বভাব, এখনই বোঝা যাচ্ছে। একটু আনমনা হয়ে যায় বিনয়, কিছু ভাবে যেন। বেডের পাশে রাখা বেঞ্চিটায় বসে পড়ে আস্তে আস্তে। বাপ কি ঘুমোয়? না, তার খালি টাকার চিন্তা, সংসারের চিন্তা, ঘুমাবে কি করে? ডান হাতে ভর দিয়ে কোমর বেঁকিয়ে কাজ খুঁজে নেয় রিনা, বলে, ওর বুকে নাকি ছোট্ট একটা জড়ুল আছে, নার্স কমলাদি বলেছিল মঙ্গল চিহ্ন। বিনয় তেমনি হাসে, চুপচাপ। একবার স্ত্রীর দিকে তাকায়, চোখ সরিয়ে নিয়ে যায় ঘরভর্তি প্রসূতিদের উপর। তারই মতো কেউ না কেউ কারো কাছে বসে। একেবারে কোণের দিকের ফর্সা বউটির কাছে অনেকে। রিনা তত ফর্সা নয়, তবু তার শ্যামলা মুখ এ দুদিনে বুক ভরিয়ে দিচ্ছে বিনয়ের। যার বুকে মঙ্গল চিহ্ন, বেরিয়ে আসতে সে একটু বেগ দেবেই, ধকল তো কম যায়নি। কাল কথা বলেছিল শুয়ে শুয়ে, আজই দেখছে উঠে বসেছে বেডে। মুখে ক্লান্তি নেই আর, কিংবা ক্লান্তিটা ভুলে গেছে সহজে। পৃথিবীতে মানুষের জন্ম কত যে সুখের। ভাবতে ভাবতে ছটফট করে ওঠে বিনয়ের চোখ দুটো। চোখ ফিরিয়ে নেয় রোদের দিকে, হাসিটা মরে যায়। রিনা জিজ্ঞেস করে, হাসছ যে? এমনি। আহা, এমনি কেউ হাসে নাকি, বলো না। এমনি, কাল পরশু ২ দিন অফিস যাব না ভাবছি। ও মা, কেন? আমরা এখানে, তুমি ছুটি নিয়ে করবে কি? এমনি, মনে হলো ছুটি নিই, একটু আমোদ করি। ছেলে পেয়ে পাগল হলে? বিনয়ের ঠোঁট জুড়ে আনমনা হাসি। খানিক তাকিয়ে থেকে নরম গলায় রিনা বলে, ২ দিন পরে নিও বরং, আমরাও ছাড়া পেয়ে বাড়ি যাব। ২ দিন পরে? বেশ, তাই হবে। হাসিটা বুঝতে পারে না রিনা, তবু ভালো লাগে দেখতে। মনে হয় বিকেলের আলোর খানিকটা ঢুকে পড়েছে বিনয়ের বুকে। বেরুতে না পেরেও ক্ষোভ নেই কোনো, খুশিতে খেলা করে যাচ্ছে ক্রমাগত। দেখতে দেখতে একটা আবেগ ছড়িয়ে পড়ে রিনার বুকে। দুঃখী মানুষের হাসিও বুঝি করুণ হয়। পাশ কাটিয়ে বলে, আমাকে কেমন দেখছো গো? বিনয় হাসে, হেসে যায়। হাসতে হাসতেই আলতো করে ছুঁয়ে ফেলে রিনার হাতটা। বিয়ের দিন যেমন ছিলে। বোকা বোকা মুখ করে বিনয়। লজ্জা পাচ্ছ? না গো, লজ্জা না, কেমন যেন মনে হয়। উল্টে বিনয়ের হাতটাই ছুঁয়ে দেখে রিনা। অল্প ঝুঁকে আসে সামনে, বলে,
তোমার ছেলে কিছুই খায় না, এত দুধ বুক ভিজে যাচ্ছে। ধরে রাখো, খাবে। হঠাৎই উঠে পড়ে কর্তার দিকে হেঁটে যায় বিনয়। আস্তে হাত বুলোয় কর্তার গায়ে। তাকিয়ে থাকতে থাকতেই টের পায় সুদিনের আভাস। টের পায় শরীরের ভিতর আজগুবি গ্ল্যান্ডগুলো নিঃশেষে ছড়িয়ে দিচ্ছে নিজেদের। শান্ত একরকম রসে ভরে উঠছে মাথা আর বুকের ভিতরটা। আবারও হেসে ফেলে সে। দেখে হাসিতে অল্প কেঁপে যাচ্ছে শিশুটির ঠোঁট। ভারী মজা তো। একটা খেলা পেয়ে যায় বিনয়। আশেপাশে তাকিয়ে উদ্যত হাততালিটা টেনে নেয় মনে। বিড়বিড় করে বলে, ঘুমো, তুই ঘুমো। যখন আরেকটু বড় হবি, কথা বলবি, হাঁটবি টলমল পায়ে, আমার সমস্ত ভুলে যাওয়া খেলাগুলো শিখিয়ে দেব তোকে। রিনা খুব আড়ষ্ট হয়ে থাকে। নিচু গলায় বলে, ওরকম একটা বাচ্চাদের কটের অনেক দাম না গো। তোমার ইচ্ছে? না, রিনা বলে। ন্যাড়া তক্তপোষ আমাদের, ভয় লাগে বড়। ভীতু। অন্যমনস্ক হতে হতে বিনয় বলে, দাম হোক, কিনে দেব। আমোদ করার ইচ্ছেটা তুলে রাখে বিনয়। পরের দিনও চলে যায় অফিসে। শশাঙ্ক চৌধুরী কোঅপারেটিভের লোন টোন দেখে। টিফিনে তাকে আলাদা ডেকে বলে, শশাঙ্কদা, 100-2 লোন পাওয়া যাবে? লোন নেবে? কি করবে? বাচ্চাটার জন্যে কট কিনবো একটা, দরদাম করেছি, যা বাজার 100-2 নিচে কিছু নেই। গরিবের ঘোড়া রোগ কেন? শশাঙ্ক বলে, যা আছে তাতেই শোয়াও, ঠিক বড় হয়ে যাবে। বিনয় একটা ঘা খায়। খেলাটা থিতিয়ে পড়ে হঠাৎ। সামলে নিয়ে বলে, কোনোদিন তো চায় না কিছু, বউয়ের ইচ্ছে। তাহলে দিতেই হয়। নতুন মা হওয়া মেয়েদের ইচ্ছে বড় বিষম, ফেলতে নেই। চোখে দয়া মাখিয়ে তাকায় শশাঙ্ক। তবে ভাই, খরচ খরচা একটু বুঝে সুঝে করো। আগের লোনটার কথা মনে আছে তো? চুপচাপ নিঃশ্বাস ফেলে বিনয়। টেনে নেয় আবার। দেব, দিয়ে দেব। একটা নতুন কট পেয়ে যায় ভূতু। ঘুপচি সোঁদা ঘর। তবু সকালের আলোয় দিব্যি ভরে ওঠে আজকাল। রিনার বুক থেকে অক্লান্ত দুধ টেনে টেনে নাদুস নুদুস হাত পাগুলো নেড়ে নিদাঁত মাড়ি বের করে হাসে গি গি করে। নানা রকম শব্দ করে মুখে। বিনয় তাকিয়ে থাকে, দেখে। দেখতে দেখতে হঠাৎই শিরশির করে ওঠে চোখের কোণ। শিশু হয়ে শব্দগুলো ফিরিয়ে দেয় ভূতুকে। ভাবে, ভাবতে ভাবতে টের পায় নতুন করে বুকের মধ্যে শুরু হচ্ছে খেলা। রিনা তাড়া দেয়, ছেলে নিয়ে থাকলেই হবে? অফিসে যাবে না? যাব, বিনয় বলে, যাচ্ছি। খেলা যতই জমে ওঠে আর আস্তে আস্তে বড় হয়ে ওঠে ভূতু। ব্যবহারের শব্দগুলো ততই কমে আসে বিনয়ের। হারিয়ে যায় কথা। টের পায় কথার ছেড়ে যাওয়া জায়গাগুলো ক্রমশ ভরে উঠছে অদ্ভুত বোধে আর অনুভবে। তার সবগুলো সে চিনতেও পারে না ঠিক মতো। খেলা যতই জমে ওঠে, কেন যেন মনে হয় তার খুশির পাশাপাশি চুপিসারে দখল নিতে এগিয়ে আসছে একটা আশঙ্কা। বদলের রূপগুলো ঝরে যাচ্ছে ক্রমশ। তবু প্রাণপণে চেষ্টা করে বিষণ্ণতা কাটিয়ে উঠতে। মনে পড়ে ভূতুর মুখ। খড়খড়ে মেঝের উপর নরম হাঁটু ঘষে এখন সে হামাগুড়ি দিয়ে ছুটাছুটি করছে রিনার পিছু পিছু। অস্ফুট কথা বলে চেষ্টা করছে দেওয়াল ধরে দাঁড়াতে। খাবার মনে করে মুখে পুড়ছে পুরনো দেওয়ালের পলেস্তারা। মনটা এলোমেলো হয়ে যায় বিনয়ের। অস্বস্তি লাগে। আগের চেয়ে আরও একটু কুঁজো হয়ে ঝুঁকে পড়ে কাজে। দিন যায়নি। খেলাটা আবার ফিরে আসে বুকের মধ্যে। সে বছরও কিছু হয় না বিনয়ের। কেউ কেউ খবর পায়, সে পায় না। মাইনের অঙ্কে চোখ বুলিয়ে ঝপ করে টাকাগুলো লুকিয়ে ফেলে পকেটে। লজ্জা লাগে বড়। সিটে ফিরে গিয়ে অসহায় চোখ তুলে তাকিয়ে থাকে দীনেশের দিকে। ব্যস্ত মানুষ, কাজ ছাড়া আর কিছু চেনে না। সবাই বলে অফিস চালায় দীনেশবাবু। সেদিন বাড়ি ফিরতে একটু বেশি দেরি হয়ে যায় বিনয়ের। ট্রামে বাসে না চড়ে আনমনে হেঁটে যায় অনেকটা।
অভ্যস্ত দুঃখ এতটুকু ক্লান্ত হতে দেয় না তাকে। কি ভেবে মোড়ে দাঁড়ানো বেলুনওয়ালার কাছ থেকে লাল নীল হলদে সবুজ বেলুন কিনে নেয় 4টে। নিজের কাজে খুব বেশি হাসি পেয়ে যায় তার। প্রশ্রয় পেয়ে অনেক দিন পরে ফিরে আসছে হারানো খেলাটা। এত দেরি পর্যন্ত জেগে থাকবে না ভূতু, কিন্তু কাল সকালে রঙিন বেলুনগুলো দেখে চমক পাবে নিশ্চয়ই। কড়া নাড়তেই দরজা খুলে দেয় রিনা, কোলে ভূতু। প্যাঁট প্যাঁটে চোখে বেলুনগুলোর দিকে তাকিয়ে হেসে ফেলে একগাল, হাত বাড়ায়। ঝপ করে নিজেকে লুকিয়ে নেয় বিনয়, বলে, বেটা ঘুমোওনি এখনো? কোথায় ঘুম, রিনা বলে। কতবার চাপড়ালাম, আলো নেবালাম, কিছুতেই কিছু নয়, খালি বাপ বাপ করে যাচ্ছে। কি যে বাবা অন্তপ্রাণ! আয় দেখি কেমন বাবা অন্তপ্রাণ তোর। বেলুনগুলো রিনার হাতে তুলে দিয়ে ছেলেকে কোলে টেনে নেয় বিনয়। টাঙাও দেখি। এগুলো কিনলে? একটুক্ষণ স্বামীর মুখের দিকে তাকিয়ে থেকে রিনা জিজ্ঞেস করে, কোনো খবর আছে নাকি? না। দুহাতে মাথার উপর ছেলেকে তুলে ধরে বিনয়। খিলখিল করে হাসে ভূতু। ছোট্ট মুঠোয় চুল চেপে ধরে বিনয়ের। খেলায় মন রেখে রহস্য করে বিনয় বলে, আয়ু কম তাই কিনলাম। রিনা আর জিজ্ঞেস করে না কিছু, নিঃশব্দে হেঁটে যায় হেঁসেলের দিকে, যেমন যায়। রাত্রে খেতে বসে থালায় হাত আটকে যায় বিনয়ের। মুখ তুলে বলে, দিন দিন কালি হয়ে যাচ্ছে চেহারা, যত্ন নাও না কেন? ওরকম হয়, নিঃশ্বাস চেপে রিনা বলে। ছেলে খেয়ে যাচ্ছে এখনো, ছাড়লে ঠিক হয়ে যাবে। হাতটা সচল হতে গিয়েও থেমে যায় আবার। বর্ষার জল পাওয়া চারার মতো তরতর করে বেড়ে উঠছে ভূতু। দামাল শরীর তার। আজ সন্ধ্যায় দুহাতে উপরে তুলতে গিয়েও ভার টের পেয়েছিল বিনয়। কাঁপুনি লাগছিল কনুয়ের জোরে, তেমনি খিদেও। জোগানোর দায় রিনার। একদিন এক ঠোঙা কমলা লেবুর ভিটামিনের ছাপ গায়ে মাংসে পড়ে না। রিনার দায় তার। এসব ভাবতে গিয়ে কনুয়ের জোর খুলে যায় বিনয়ের। খাচ্ছ না কেন, রিনা বলে। খাও। খাবার নাম করে বিনয়। চাপা দেওয়ালের মধ্যে হাওয়া ঢোকে না তেমন, তবু ঠিকই শুকিয়ে যায় থালা। নিজেকে দেখো, তুমি কি হয়েছ? আমার কথা ছাড়ো, আমার কিছুই হয় না, হবেও না। উপুড় করা গ্লাসের পুরো জলটা ভূতুর হাসির মতো গলা দিয়ে নেমে ছড়িয়ে পড়ে বিনয়ের গোটা বুকে। হাসতে হাসতেই বলে, এবার টুক করে মরে যাব একদিন, টেরই পাবে না কেউ। উঠে পড়ে বিনয়, মুখ ধুয়ে ঘরে এসে দাঁড়ায় ভূতুর কটের সামনে। নিঃসাড়ে কাদা হয়ে ঘুমুচ্ছে ভূতু। শান্ত মুখশ্রী, নিঃশ্বাসের টানা ছাড়াই অল্প ওঠানামা করছে বুক। মাথা পা কটের দুই প্রান্ত ছুঁয়ে যাচ্ছে প্রায়। ছোট কট আর বেশি দিন ধরে রাখতে পারবে না ওকে, তখন অন্য উপায় ভাবতে হবে। আলো নিবিয়ে বিছানায় টান টান হবার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকে দরজায় খিল তুলে দেয় রিনা। পাশ ফিরে শুয়ে পড়ে বিছানায়। সময়টা অনুমান করে খটকা লাগে বিনয়ের। উঠে বসে অন্ধকারে হাত বাড়িয়ে কাঁধ ছোঁয় রিনার। ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, খেলে না? থাক। হাতটা সরিয়ে দেয় রিনা। বিনয় তার কিছু বোঝে, অনেকটাই বোঝে না। থেমে থেমে বলে, পিত্তি পড়িয়ে লাভ কি? ওতে শরীর আরও খারাপ হবে। রোগা শরীরে হঠাৎ জোর পেয়ে যায় রিনা। চকিতে উঠে বিনয়কে ঠেসে ধরে বিছানায়। বুকে দুমদাম কিলোতে কিলোতে বলে, কেন বলবে এসব কথা, কেন বলবে? বিনয় বুঝতে পারে হাতে জোর নেই রিনার। তুলোর বালিশ আছড়ানোর মতো ভোঁতা শব্দ হয় কয়েকটা। নাকি এটা তার বুকেরই শব্দ? কোন কথা, কি বললাম? আমি না হয় ভিক্ষে করব, ছেলেটার কি হবে? বিনয় বুঝতে পারে। ভ্যাবাচাকা খেয়ে ভাবে, তাই তো, সে রিনার স্বামী নয়, ভূতুর বাবা নয়, নড়বড়ে একটা দেওয়াল। দেওয়ালটা ভেঙে পড়লেই ভূতুর হাত ধরে রাস্তায় নামবে রিনা। ভারী মজা তো। ভাবতে ভাবতেই টের পায় আর একটা খেলায় জড়িয়ে যাচ্ছে সে।
অন্ধকার ঘরে খোলা জানলা দিয়ে যেটুকু আলো ঢোকে তাতে চেনা যায় না কোন বেলুনটার রং কী। শুধু আবছাভাবে দোল খায় সেগুলো। রিনা কেঁদে নেয় একটু, তারপর সামলে নিয়ে আদরে হাত বুলোয় বিনয়ের মাথায় চুলে। মাথার ঠিক থাকে না, তোমার লাগেনি তো? নতুন করে আর লাগবে কি, অভ্যাস হয়ে গেছে। অন্ধকারে হাসে বিনয়। তুমি অত ভেবো না। স্বামীর বুকে মাথা নামিয়ে রিনা বলে, নিজের জন্যে নয়। ভেবো না, রোগা ঘরামির কাটারি বড়, আমার আয়ুও তেমনি, আমি ঠিক বেঁচে থাকবো। বিনয়ের কথা শেষ হয় কি হয় না ওরা শুনতে পায় অন্ধকারে খিলখিল করছে হাসির শব্দ। রিনা আগে ওঠে, তারপর বিনয়। দুজনেই কট ধরে দাঁড়ায়, তাকিয়ে থাকে। খানিক পরে রিনা বলে, স্বপ্ন দেখছে। দিন যায় আস্তে কিন্তু দ্রুত, বড় হয়ে ওঠে ভূতু। এখন সে দিব্যি নিজের পায়ে হাঁটে, কথা বলে গোটা গোটা, বকলে কাঁদে, রাগ হলে রাগে ধমকায়। বিকেলে রোদ পড়ে এলে রিনার হাত ধরে বেড়াতে যায় পার্কে। দেখতে দেখতে বড় হয়ে যায় আরও একটু। বিনয়ের কিছুই হয় না, সে যতই হাত বাড়ায় আঙুলের ফাঁকগুলো বড় হয়ে যায় শুধু। খাটে মন দিয়ে নড়বড়ে দেওয়ালটাকে সোজা রাখার চেষ্টা করে যায় ক্রমাগত। তাড়াতাড়ি বাড়ি না ফিরে হাঁকুপাঁকু করে ওভারটাইমের জন্যে। খাটতে খাটতে কুঁজো হয়ে যায় আরও, তবু খাটে, খেলাটা জিয়ে রাখে বুকে। একদিন ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে ওভারটাইমের টাকাগুলো কড়কড় করে ওঠে বিনয়ের। ভূতুর জন্যে দ্বিতীয় উপহারটি কিনতে গিয়ে মনে পড়ে কবে ফেটে চুপসে গেলেও বেলুনের চামড়াগুলো এখনও ঝুলছে ঘরের মাথায়। মাঝে মাঝে সেগুলোর দিকে তাকায় ভূতু, কিছু ভাবে, তারপর ভুলে যায় আবার। এসব ভেবে ফুটপাতের দোকানে ঝুঁকে পড়ে বিনয়। রঙিন লাঠির ডগায় ছোট চাকা লাগানো, পাশে ব্র্যাকেটে আঠা গোল ক্রিং ক্রিং ঘণ্টি। হাতে পেলে আটখানা হবে ভূতু। ভাবে, কিছুটা গেল, কিছুটা থাকলো। পরের ওভারটাইমের টাকাটা রিনার। দিন যায়। একদিন অফিস ছুটির পর শশাঙ্কর সঙ্গে হাঁটতে হাঁটতে বিনয় বলে, শশাঙ্কদা, আমার কিছু হয় না কেন বলুন তো? কি করে হবে, শশাঙ্ক বলে, ব্যাপারটাই এমন, কারুর হবে কারুর হবে না। আমার কি হলো? আমি দিনেশের 1 গ্রেড উপরে ছিলাম, এখন দিনেশ আমার 3 গ্রেড উপরে, সবটাই এখন ওর মর্জিতে। বিনয় চুপ করে থাকে, ধরতে পারে না। এটা অবিচার, শশাঙ্ক হঠাৎ বলে। বুঝলে, এই মিডলম্যানগুলোই খচ্চরের আঁটি। সরাসরি অফিসারের কাছে গিয়ে প্রেজেন্ট করো না কেসটা, পারবে না যেতে। বিনয় শোনে, তারপর পিঠ খাড়া করে বলে, যাব? যাবে? শশাঙ্ক চুপসে যায়, বলে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া কি ঠিক হবে? দিনেশকে তো চেনো। বিনয় জবাব দেয় না। মেরুদণ্ডের খাড়া ভাবটা সহ্য করতে পারে না বেশিক্ষণ। এগোতে গিয়ে পিছিয়ে এসে দুহাতে নড়বড়ে দেওয়ালটাকে ঠেকা দেয় সে। হাঁটু কাঁপে, থরথর করে ওঠে পিঠ। যেটুকু রক্ত আছে সব জড়ো করে আনে হাতে। কি করবে বলো তো? আরও খানিকটা হেঁটে গিয়ে শশাঙ্ক বলে, বরং দিনেশকেই খোসামত করে যাও। বিনয় মাথা নাড়ে, সঙ্গে সঙ্গে উত্তর দেয় না কোনো। তারপর বলে, কতই তো করলাম, খোসামদে কাজ না হলে গ্লানিটা বেড়ে যায় আরও। নিজেকে আর মানুষ বলে মনেই হয় না। চারিদিকের অন্ধকার সংস্পর্শে হারিয়ে যায় কথাগুলো, ফেরত দেয় না কিছুই। বাড়ি ফিরতেই দৌড়ে আসে ভূতু, জামা ধরে টানে, বলে, বাবা, আমার একটা ঘোলা চাই। ঘোলা কি রে? ঘোড়া, ঘোড়া। রিনা শুধরে দেয়। উচ্চারণ করতে পারে না, তবু শখ আছে। দোকানের শোকেসে কাঠের ঘোড়া দেখে সেই থেকে বায়না ধরেছে। দাম কত? অনেক, রিনা বলে। সে তোমার শুনে কাজ নেই, বায়না ধরলেই হয় নাকি? বিনয় জবাব দেয় না, আনমনে হাসে, হাত বোলায় ভূতুর মাথায়। তারপর বলে, দেব বাবা, ঠিক দেব। এখন তোমার সেই ক্রিং ক্রিং ঘণ্টি গাড়িটা নিয়ে খেলা করো, দেখি কেমন পারো। সেটা আর আছে নাকি? রিনা বলে।
ফুটপাতের জিনিস কতদিন আর থাকবে? সোজাসুজি স্ত্রীর মুখের দিকে তাকায় বিনয়, তাকিয়ে থাকে, চেষ্টা করে হাসতে, তারপর অন্যরকম গলায় বলে, ঠিকই তো, ফুটপাতের জিনিস কতদিন আর থাকে? রিনার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এইমাত্র একটা কথা বলে ফেলেছে সে, আড়াল খোঁজার জন্যে তাড়াতাড়ি সরে যায় সামনে থেকে। বিনয় এসব দেখে না, শুধু বুক ফুলিয়ে নিঃশ্বাসটাকে টেনে নিয়ে যায় মাথা পর্যন্ত। টের পায় দূর থেকে ধুলোর ঝড় তুলে বুকের মধ্যে উড়ে আসছে খেলা। তাড়াতাড়ি ভুতুর হাতটা চেপে ধরে সে, বলে, কাঠের ঘোড়াই হবে কি? তোকে সত্যিকারের ঘোড়ায় চড়াবো। বলতে বলতে হাঁটু মুড়ে ফেলে বিনয়, তারপর হাত নামিয়ে চার পেয়ে হয়ে ওঠে, বলে, আয় উঠে পড় পিঠে। ভুতু ওঠে, হ্যাত হ্যাত শব্দ মুখে, ঘাড়ের চুল ধরে টানে, বলে, জোরে জোরে। ঘোড়াটা দৌড়তে শুরু করে। বহুদিন দানাপানি না পাওয়া তার জীর্ণ পেশিগুলো টনটন করে ওঠে যন্ত্রণায়। মনে হয় ফেনা উঠে আসছে মুখে। হাল ছাড়ে না তবু। ধুলোর ঝড় তুলে একটা কাঠের ঘোড়া তাড়া করে আসছে পিছনে, কিছুতেই এগোতে দেবে না তাকে। শিরাগুলো জোঁকের মতো ফাঁপিয়ে তুলে দাপিয়ে দৌড়ই সে, হাঁপ ধরে যায় বুকে, টপ টপ করে জল পড়তে থাকে চোখ দিয়ে। দৌড়তে দৌড়তেই জিজ্ঞেস করে, ভুতু, কোন ঘোড়া ভালো? স্বর বেরোয় না কোনো।